আমার ছেলের সামনে থাকলেই পুত্রবধূ মিষ্টি করে হাসতো আর বলতো, বিশ্রাম নিন মা, আমি সব সামলে নেব। কিন্তু ছেলে বেরিয়ে গেলেই সে আমার মাথার উপর নোংরা মোছার পানি ঢেলে দিত আর বলতো, তুমি একটা অকেজো বুড়ি। সে জানতই না আমার ছেলে দরজায় দাঁড়িয়ে সব দেখছে। আমার নাম শালিনী মেহরা। আমার বয়স ৬৮। বাথরুমে পিছলে পড়ে আমার কোমরের হাড় ভেঙে যাওয়ার পর ছেলে অর্জুন আমাকে পুরনো ফ্ল্যাটে একা থাকতে দেয়নি। হাসপাতালের বাইরে ডিসচার্জের কাগজ হাতে নিয়ে সে ছোট্ট ছেলের মতো বলেছিল, মা, তুমি আমাকে বড় করেছ, এবার আমাকে তোমার দেখাশোনা করতে দাও। আমি বিশ্বাস করেছিলাম। একজন মা তো সবসময় সেই সন্তানকে বিশ্বাস করে যাকে একদিন জ্বরের রাতে বুকে জড়িয়ে রেখেছিল। সেদিন তার স্ত্রী রাধিকাও মিষ্টি হেসেছিল। নিখুঁত শাড়ি, নরম কণ্ঠ, ভদ্র ব্যবহার, সব মিলিয়ে যেন আদর্শ পুত্রবধূ। চলুন মা, বাড়ি যাই, আপনাকে একটা কাজও করতে হবে না। প্রথম ১ সপ্তাহ সত্যি সে চিনির মতো মিষ্টি ছিল। তবে শুধু তখনই, যখন অর্জুন সামনে থাকত। সে আমাকে স্টিলের কাপে চা এনে দিত, পিঠের পেছনে বালিশ গুজে দিত। অর্জুনকে বলতো মায়ের বিশ্রাম প্রয়োজন, আমি সব দেখে নিচ্ছি। অর্জুন স্বস্তির হাসি হাসত। সে ভাবত তার স্ত্রী যেন সত্যি আমার মেয়ে হয়ে উঠেছে। আমিও হাসতাম, শুধু ছেলের শান্তির জন্য। কিন্তু প্রতিদিন সকালে অর্জুনের গাড়ি গেট পেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পুরো বাড়িটাই বদলে যেত। রাধিকার গলার মিষ্টটা মিলিয়ে যেত, মুখের কমলতা হারিয়ে যেত, আর মা শব্দটা উধাও হয়ে যেত। তার বদলে শোনা যেত কঠিন আদেশ, কাপটা সরাও, ওখানে বসবে না। আবার ভাত ফেলেছ, টিভি দেখতে পারলে কাপড়ও ভাঁজ করতে পারবে। প্রথমে আমি ভেবেছিলাম হয়তো সে চাপের মধ্যে আছে, হয়তো আমার উপস্থিতি তাকে অস্বস্তিতে ফেলছে, হয়তো বয়স বাড়লে মানুষ সত্যি অন্যদের ধৈর্যের ওপর বোঝা হয়ে যায়। তাই আমি সাহায্য করার চেষ্টা করলাম। কিন্তু সাহায্য ধীরে ধীরে কাজ হয়ে গেল। কাজ হয়ে গেল দায়িত্ব, আর দায়িত্ব একসময় শাস্তিতে পরিণত হলো। সেরে ওঠা কোমর নিয়ে আমি বাথরুমের মেঝে ঘষতাম, আর সে সোফায় বসে ফোনে রিল দেখত। আমি কাপড় ভর্তি ঝুড়ি টেনে সিঁড়ি বেয়ে উঠতাম, হাত কাঁপা পর্যন্ত সবজি কাটতাম। সে ইচ্ছে করে ভেজা চপ্পল পরে মুছে রাখা ঘরে হাঁটত। তারপর বলতো আমি নাকি ঠিকমতো কাজ করিনি। একদিন কোমরের ব্যথায় একটু থামতেই সে ঠান্ডা গলায় বলেছিল, এটা কোনো বৃদ্ধাশ্রম না। আমি শুনেছিলাম, সে জানতো আমি শুনেছি, তবু আমি কিছু বলিনি। অর্জুন তখন নিজের অফিসের ছাঁটায় আর বাড়তি কাজের চাপে বিধ্বস্ত। রাতে ক্লান্ত হয়ে ফিরত, চোখ লাল, কাঁধ ঝুঁকে। সে যখন জিজ্ঞেস করত, মা, সব ঠিক আছে তো, আমি কিছু বলার আগে রাধিকা উত্তর দিত, অবশ্যই, আজ আমাদের দারুণ দিন কেটেছে। তারপর ছেলের সামনে সে আমাকে ২ হাতে চা এগিয়ে দিত, যেন টেলিভিশনের আদর্শ পুত্রবধূ। আমি চুপচাপ চা খেতাম, জিভ পড়ে গেলেও কিছু বলতাম না, কারণ মায়েদের শেখানো হয় নিজের কষ্টের চেয়ে সন্তানের শান্তি বড়। সেদিন সন্ধ্যায় বাইরে প্রবল বৃষ্টি হচ্ছিল। বারান্দার গ্রিলে বৃষ্টির শব্দ কাঁপছিল। আমার কোমরে এমন ব্যথা হচ্ছিল যে দাঁড়িয়ে থাকতে রান্নাঘরে স্ল্যাব ধরে থাকতে হচ্ছিল। রাধিকা হঠাৎ আমার দিকে মোপটা ঠেলে দিল, মেঝে চিটচিটে, আবার মুছো। আমি নিচে তাকালাম, মেঝে তখনও পরিষ্কার ছিল। আমি কষ্টে বললাম, বেটা, আজ কোমরটা খুব ব্যথা করছে, পরে করে দেব। সে কাছে এসে ফিসফিস করে বলল, অর্জুন না থাকলে আমাকে বেটা ডাকবে না। কথাটা চরের চেয়েও বেশি আঘাত করলো। তবু আমি ধীরে ধীরে নিচু হলাম। ব্যথা কোমর বেয়ে মেরুদণ্ডে ছড়িয়ে পড়ল। আমি ডাইনিং টেবিলের নিচে, ফ্রিজের পাশে, চুলার চারপাশে মেঝে মুছতে লাগলাম। হাত কাঁপছিল, হাঁটু জ্বলছিল। পেছন থেকে সে বিরক্ত গলায় বলল, অকেজো। আমি না শোনার ভান করলাম। ঠিক তখনই তার ফোন বেজে উঠল। সে স্পিকারে রিসিভ করল। ওপাশে তার মায়ের গলা, বুড়িটা এখনো আছে? রাধিকা হেসে বলল, এই তো মেঝে মুছছে। তারপর দুজন একসঙ্গে হেসে উঠল। আমি শুধু মুভ চালিয়ে যেতে থাকলাম, ডান বাম, ডান বাম, কারণ জানতাম থামলেই কেঁদে ফেলব। আর আমি ঠিক করেছিলাম ওদের সামনে কখনো কাঁদব না। কিছুক্ষণ পর রাধিকা রান্নাঘরে ফিরে এলো। প্যান্ট্রির পাশে সামান্য ভেজা দাগ দেখে তার মুখ বিকৃত হয়ে গেল। একটা মেঝেও ঠিকমতো মুছতে পারো না? আমি আসতে বললাম, আমি আবার মুছে দিচ্ছি। সে হঠাৎ বালতিটা টেনে নিল। ভেতরের পানি ময়লায় কালো হয়েছিল। আমি মাথা তোলার আগে সে ঝুঁকে এসে ফিসফিস করে বলল, তুমি একটা অকেজো বুড়ি। তারপর পুরো বালতির নোংরা পানি আমার মাথার উপর ঢেলে দিল। ঠান্ডা কালচে পানি আমার চুল, মুখ, ব্লাউজ আর আহত কোমর বেয়ে ঝরে পড়ল। আমি হাঁপিয়ে উঠলাম, হাত থেকে মোপটা পড়ে গেল। এক মুহূর্তে আমি যেন আর ৬৮ বছরে বৃদ্ধা নই। আমি যেন ছোট্ট এক অসহায় শিশু, যাকে শুধু বেঁচে থাকার জন্য শাস্তি দেওয়া হচ্ছে। রাধিকা আমার সামনে দাঁড়িয়ে হাঁপাচ্ছিল। এবার এটাও পরিষ্কার করো।
রান্নাঘর হঠাৎ অস্বাভাবিক নীরব হয়ে গেল। তারপর ঢং, ধাতব কিছু পড়ে যাওয়ার শব্দ। রাধিকা জমে গেল। আমি ধীরে ধীরে ঘুরে তাকালাম। দরজার সামনে দাঁড়িয়ে অর্জুন। বৃষ্টিতে ভেজা সাদা শার্ট, কাঁধে অফিস ব্যাগ, চোখে অবিশ্বাস আর শখ। তার হাত থেকে টিফিন বক্স মেঝেতে পড়ে গেছে। সে সব দেখেছে, বালতি, নোংরা পানি, আমাকে হাঁটু গেড়ে বসে থাকতে, আর তার স্ত্রীকে আমার মাথার উপর দাঁড়িয়ে থাকতে, যেন আমি মানুষ নই, আবর্জনা। রাধিকা কাপা গলায় বলল, অর্জুন। আমি। সে তার দিকে তাকালো না, সে শুধু আমার দিকে তাকালো। আমার ভেজা চুলের দিকে, কাঁপতে থাকা হাতের দিকে, সেই মায়ের দিকে, যে ছেলের শান্তির জন্য নিজের নরক লুকিয়ে রেখেছিল। হঠাৎ তার চোখ রান্নাঘরের কোণে গিয়ে থামল। সেখানে ছোট্ট হোম ক্যামেরাটা জ্বলছিল। সকালে সে নিজেই লাগিয়েছিল, কারণ ডেলিভারি ছেলেটা নাকি বারবার দরজায় আসছিল। রাধিকাও তাকালো। তার মুখের সব রং উধাও হয়ে গেল। অর্জুন ধীরে অস্বাভাবিক শান্ত গলায় বলল, মা, নড়বে না। তারপর ফোন বের করে ক্যামেরার দিকে তাকিয়ে বলল, সবকিছু রেকর্ড হয়েছে। রান্নাঘরের বাতাসটা যেন জমে গিয়েছিল। বাইরে বজ্রপাত হচ্ছিল, কিন্তু ঘরের ভেতর এতটা নীরবতা ছিল যে আমার ভেজা কাপড় থেকে টপটপ করে পানি পড়ার শব্দও শোনা যাচ্ছিল। অর্জুন ফোনটা শক্ত করে ধরে ক্যামেরার ফুটেজ খুলল। রাধিকা এবার সত্যি ভয় পেয়ে গেল। অর্জুন, প্লিজ, তুমি যেটা ভাবছো ব্যাপারটা সেটা না। চুপ। একটা মাত্র শব্দ, কিন্তু সেই শব্দে এমন ঠান্ডা রাখছিল যা আমি আমার ছেলের মুখে কোনোদিন শুনিনি। রাধিকা থেমে গেল। অর্জুন ধীরে ধীরে আমার কাছে এসে হাঁটু গেড়ে বসে পড়ল। তার চোখে পানি জমে উঠেছে। কাপা হাতে আমার ভেজা চুল সরিয়ে বলল, মা, এটা কতদিন ধরে চলছে? আমি ঠোঁট ভিজিয়ে কিছু বলতে গেলাম, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোলো না। কারণ একজন মা সব সহ্য করতে পারে, কিন্তু সন্তানের চোখে নিজের অপমান ধরা পড়ে গেলে বুকটা ভেঙে যায়। অর্জুন আবার চিৎকার করলো, মা, বলো। আমি চোখ নামিয়ে ফিসফিস করে বললাম, কিছু না বেটা। ও রাগের মাথায়, কিছু না। হঠাৎ সে উঠে দাঁড়ালো। তার চোখ এবার রাধিকার দিকে। এটা কি তুমি কিছু না বলছো? রাধিকা এবার কাদার অভিনয় শুরু করলো। আমি এত কাজের চাপের মধ্যে থাকি, তোমার মা আমাকে একদম সাহায্য করে না, উল্টো। চুপ। অর্জুন এবার চিৎকার করলো। আমি কেঁপে উঠলাম। সে কোনোদিন বাড়িতে গলা উঁচু করেনি। রাধিকা হতভম্ব হয়ে পিছিয়ে গেল। অর্জুন ফোনটা তার সামনে ধরল। স্ক্রিনে ফুটেজ চলছিল, সকালের দৃশ্য। আমি কষ্টে কাপড় টানছি। রাধিকা সোফায় বসে ফোন দেখছে। আরেকটা ক্লিপ, সে আমাকে ধমক দিচ্ছে। আরেকটা, আমি ব্যথায় দেয়াল ধরে দাঁড়িয়ে আছি। আর শেষ ভিডিও, আমার মাথার উপর নোংরা পানি ঢালার মুহূর্ত। রাধিকার মুখ সাদা হয়ে গেল। সে তোতলাতে লাগলো। আমি আমি আসলে। অর্জুন ধীরে বলল, তুমি আমার মায়ের সঙ্গে এটা করেছো? তার গলায় এমন এক ব্যথা ছিল যা রাগের থেকেও ভয়ঙ্কর। আমি বুঝতে পারছিলাম তার ভেতরে কিছু একটা ভেঙে যাচ্ছে। রাধিকা এবার আমার দিকে আঙ্গুল তুলল। ও আমাকে তোমার বিরুদ্ধে লাগাচ্ছে। আমি অবাক হয়ে তাকালাম। এত অপমানের পরেও মেয়েটা নিজের দোষ স্বীকার করল না। অর্জুন নিঃশব্দে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকলো। তারপর সে এমন একটা কাজ করলো যা আমি কল্পনাও করিনি। সে রান্নাঘরের সিঙ্ক থেকে একটা গ্লাস নিল, তাতে পরিষ্কার পানি ভরল। তারপর আমার সামনে হাঁটু গেড়ে বসে খুব যত্ন করে আমার মুখ মুছিয়ে দিতে লাগলো, যেভাবে আমি ছোটবেলায় ওর মুখ মুছিয়ে দিতাম। আমার চোখ ঝাপসা হয়ে গেল। সে নিচু গলায় বলল, আমি কিছুই বুঝিনি মা, আমি কিছুই বুঝিনি। আমি কাপা গলায় বললাম, তোর অনেক চাপ ছিল বেটা, আমি চাইনি। তুমি কেন বলনি? এই প্রশ্নটার উত্তর আমার কাছে ছিল না। হয়তো কারণ মায়েরা শেষ পর্যন্ত সন্তানকে কষ্ট থেকে বাঁচাতে চায়। অর্জুন এবার উঠে দাঁড়িয়ে রাধিকাকে বলল, আজ রাতের মধ্যে তুমি এই বাড়ি ছাড়বে। রাধিকা যেন বিশ্বাসই করতে পারছিল না। কি? তুমি আমাকে বের করে দিচ্ছ? তুমি আমার মাকে অত্যাচার করেছ। তাহলে একটা বৃদ্ধ মানুষকে দুটো কাজ করিয়েছি, এতে এমন কি হয়েছে? অর্জুনের মুখ শক্ত হয়ে গেল। তুমি তাকে মানুষই মনে করনি। রাধিকা এবার হিস্টোরিয়ার মতো হেসে উঠল। ও প্লিজ, তোমার মা সাধু না, সারাদিন মুখ গোমরা করে থাকে। চর। পুরো ঘর থমকে গেল। অর্জুন কোনোদিন কাউকে মারেনি, কিন্তু সেই মুহূর্তে তার হাত কেঁপে উঠছিল। রাধিকা নিজের গালে হাত দিয়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। অর্জুন ফিসফিস করে বলল, আমার মাকে নিয়ে আর একটা কথাও বলবে না। আমি ভয়ে উঠে দাঁড়াতে গেলাম। অর্জুন, না বেটা। কোমরে ব্যথা টান মারতেই আমি হোঁচট খেলাম। অর্জুন ছুটে এসে আমাকে ধরে ফেলল। তার চোখে আতঙ্ক। মা, সাবধানে। আমি তখন বুঝলাম, ছোট্ট সেই ছেলেটা যাকে একদিন আমি কোলে নিয়ে ঘুম পাড়াতাম, আজ আবার আমাকে আগলে ধরেছে। আর রান্নাঘরের এক কোণে দাঁড়িয়ে রাধিকা প্রথমবারের মতো বুঝতে পারল যে মানুষটাকে সে দুর্বল ভেবেছিল
সেই মায়ের জায়গায় কোনোদিন কেউ নিতে পারে না। সে রাতটা বাড়িতে কেউ ঘুমায়নি। বাইরে বৃষ্টি থেমে গেলেও ঘরের ভেতরের ঝড় তখনও থামেনি। রাধিকা বেডরুমের দরজা বন্ধ করে ঘন্টার পর ঘন্টা ফোনে কারো সঙ্গে কথা বলছিল। কখনো কাঁদছিল, কখনো চিৎকার করছিল। আর অর্জুন ড্রয়িং রুমে বসেছিল নিঃশব্দে, আমার সামনে মাথা নিচু করে। আমি সোফার কোণে বসেছিলাম, শুকনো শাল জড়িয়ে, চুল এখনো ভেজা, কিন্তু বুকের ভেতরটা তার চেয়েও বেশি ঠান্ডা। হঠাৎ অর্জুন নিচু গলায় বলল, মা, তুমি কি আমাকে এতটাই দুর্বল ভেবেছিলে যে সত্যিটা সহ্য করতে পারবো না? আমি ধীরে মাথা তুললাম। তার চোখ লাল। সারাদিনের ক্লান্তির চেয়ে গভীর একটা অপরাধবোধ সেখানে জমে আছে। আমি শান্ত গলায় বললাম, আমি তোকে দুর্বল ভাবিনি বেটা, আমি শুধু ভয় পেয়েছিলাম। কিসের ভয়? আমি কয়েক সেকেন্ড চুপ করে রইলাম, তারপর বললাম, তুই অনেক কষ্টে সংসারটা দাঁড় করিয়েছিস। আমি চাইনি আমার জন্য তোর সংসার ভেঙে যাক। অর্জুন তিক্ত হেসে ফেলল। যে সংসারে আমার মা নিরাপদ না, সেটা কি আদৌ সংসার? কথাটা শুনে বুকের ভেতর কেমন মোচড় দিয়ে উঠল। কারণ আমি জানতাম আজ শুধু রাধিকার মুখোশ খোলেনি, অর্জুনের ভেতরের বিশ্বাসটাও ভেঙে গেছে। ঠিক তখনই বেডরুমের দরজা খুলে গেল। রাধিকা বেরিয়ে এলো, চোখ লাল, কিন্তু কান্নার চেয়ে রাগ বেশি। হাতে একটা সুটকেস। সে সরাসরি অর্জুনের সামনে এসে দাঁড়ালো। তুমি সত্যি আমাকে বের করে দিচ্ছ? অর্জুন ধীরে বলল, আজ যা দেখেছি তারপরে তোমার সঙ্গে এক ছাদের নিচে থাকা সম্ভব না। রাধিকা হঠাৎ হেসে উঠল। সেই হাসিতে বিদ্রুপ ছিল। একটা ভিডিও দেখেই তুমি সিদ্ধান্ত নিয়ে ফেললে? অর্জুন শান্ত গলায় বলল, ভিডিও শুধু সত্যিটা দেখিয়েছে। সত্যি? রাধিকা এবার আমার দিকে তাকালো, তার চোখে ঘৃণা। তাহলে তোমার মায়ের কথাও শোনো। আমি কেঁপে উঠলাম, কেন জানি বুক ধড়ফড় করতে লাগলো। রাধিকা ধীরে ধীরে বলল, তোমার মা কিন্তু প্রথম দিন থেকে আমাকে সহ্য করতে পারত না। অর্জুন ভ্রু কোঁচকাল। মানে? মানে উনি সবসময় আমাকে ছোট করতেন। আমি রান্না করলে খুঁত ধরতেন, আত্মীয়দের সামনে বলতেন আমি সংসার সামলাতে পারি না। আমি হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। মিথ্যে কথা, পুরোটাই মিথ্যে। কিন্তু রাধিকা থামল না। তুমি অফিসে গেলে উনি আমাকে ইচ্ছা করে অপমান করতেন। আমি চুপ থেকেছি শুধু তোমার জন্য। অর্জুন এবার আমার দিকে তাকালো। এক সেকেন্ডের জন্য হলেও তার চোখে দ্বিধা ফুটে উঠল। আর সে এক সেকেন্ডে আমার বুক ভেঙে দিল। কারণ একজন মা সব হারাতে পারে, কিন্তু সন্তানের বিশ্বাস হারানোর ভয়টা সবচেয়ে ভয়ঙ্কর। আমি ধীরে বললাম, অর্জুন, আমি। রাধিকার সঙ্গে সঙ্গে কেঁদে উঠল। দেখেছ, এখন আবার নাটক শুরু করবে। অর্জুন বিরক্ত হয়ে চোখ বন্ধ করলো। তারপর হঠাৎ সে উঠে দাঁড়ালো, ফোনটা হাতে নিয়ে বেডরুমে চলে গেল। আমি বুঝতে পারছিলাম না সে কি করছে। কয়েক মিনিট পর সে ফিরে এলো, তার হাতে একটা পুরনো ফাইল। সে ফাইলটা টেবিলের ওপর ছুঁড়ে দিল। ভেতর থেকে কয়েকটা কাগজ বেরিয়ে এলো। হাসপাতালের রিপোর্ট, ডাক্তারের প্রেসক্রিপশন, আর একটা ফার্মেসির বিল। অর্জুন ঠান্ডা গলায় বলল, মা যেদিন পড়ে গিয়েছিল ডাক্তার স্পষ্ট লিখেছিল ওনার সম্পূর্ণ বিশ্রাম দরকার। সে আর একটা কাগজ তুলে ধরল, আর এই বিলটা? রাধিকা চুপ। অর্জুন দাঁতে দাঁত চেপে বলল, মায়ের ব্যথার ওষুধ আমি প্রতি সপ্তাহে কিনতাম, কিন্তু গত 1 মাসে এগুলো প্রায় খাওয়ানোই হয়নি। আমার বুক ধক করে উঠল। আমি আসতে বললাম, আমি নিজেই খাইনি বেটা। অর্জুন তাকালো। কেন? আমি চুপ করে গেলাম। কারণ সত্যিটা খুব ছোট, কিন্তু খুব অপমানজনক। রাধিকা বলেছিল এত দামি ওষুধ নষ্ট করার দরকার নেই, একটু ব্যথা সহ্য করতে শিখুন। অর্জুন যেন আমার নীরবতাকেই সব বুঝে গেল। তার চোখ ধীরে ধীরে শক্ত হয়ে উঠল। সে রাধিকাকে জিজ্ঞেস করলো, তুমি মায়ের ওষুধ বন্ধ করেছিলে? রাধিকা এবার চিৎকার করে উঠল, হ্যাঁ করেছি, কারণ আমি আর পারছিলাম না। ঘর নিস্তব্ধ। সে হাঁপাতে হাঁপাতে বলল, সারাদিন একটা অসুস্থ মানুষকে নিয়ে পড়ে থাকো, তারপর বুঝবে আমারও জীবন আছে। অর্জুন ধীরে মাথা নেড়ে বলল, তাহলে তোমার উচিত ছিল আমাকে বলা, অত্যাচার করা না। রাধিকা এবার ফেটে পড়ল, হ্যাঁ করেছি অত্যাচার, কারণ তোমার মা এই বাড়িতে আসার পর তুমি শুধু ওকেই দেখেছ। আমি যেন কেউ না। আমি নিঃশব্দে চোখ নামিয়ে ফেললাম। অবশেষে সত্যিটা বেরোলো। এটা শুধু রাগ ছিল না, ঈর্ষা, একটা ভয়, যে ছেলে আবার মায়ের কাছে ফিরে যাচ্ছে। অর্জুন অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলো। তারপর খুব ধীরে বলল, আজ বুঝলাম তুমি কখনো আমার পরিবার হতে চাওনি। রাধিকার চোখ কেঁপে উঠল, কিন্তু অর্জুন এবার দরজার দিকে ইশারা করলো, চলে যাও। রাধিকা কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তারপর বিষাক্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, এই বৃদ্ধায় তোমার জীবন শেষ করবে অর্জুন, মনে রেখো। দরজা জোরে বন্ধ হওয়ার শব্দে পুরো ফ্ল্যাট কেঁপে উঠল। আর এই শব্দের পর প্রথমবারের মতো বাড়িটা পুরোপুরি নীরব হয়ে গেল।
রাধিকা চলে যাওয়ার পর বাড়িটা অদ্ভুত শান্ত হয়ে গেল, কিন্তু সেই শান্তির ভিতরে একটা ভারী শূন্যতা ছিল। অর্জুন আগের মতো কথা বলতো না। রাতে বারান্দায় দাঁড়িয়ে অনেকক্ষণ চুপচাপ আকাশের দিকে তাকিয়ে থাকতো। আমি বুঝতাম সে শুধু একজন স্ত্রীকে হারায়নি, সে তার বিশ্বাস হারিয়েছে। একদিন সকালে আমি ধীরে ধীরে রান্নাঘরে ঢুকে চা বানাতে গেলাম। অর্জুন সঙ্গে সঙ্গে এসে কাপটা আমার হাত থেকে নিয়ে নিল। মা, তুমি এসব করবে না। আমি মৃদু হেসে বললাম, আমি এতটাও অসুস্থ না বেটা। সে কিছু বলল না, শুধু চুপচাপ চা বানাতে লাগলো। তার চোখের নিচে কালি পড়ে গেছে, হয়তো কয়েক রাত ঘুম হয়নি। আমি আস্তে বললাম, রাধিকার সঙ্গে কথা বলেছিস? সে থেমে গেল, তারপর শুকনো গলায় বলল, ও এখন ওর মায়ের বাড়িতে। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম, তারপর বললাম, সংসারে ঝগড়া হয় বেটা, রাগের মাথায় মানুষ ভুলও করে। অর্জুন ধীরে ঘুরে তাকালো। তুমি এখন ওর পক্ষ নিচ্ছ? আমি শান্ত গলায় বললাম, আমি শুধু চাই না তোর জীবনটা ভেঙে যাক। সে তিক্ত হেসে ফেলল। আমার জীবন তো সেদিনই ভেঙে গেছে মা, যেদিন দেখলাম তুমি এত কষ্ট পাচ্ছিলে আর আমি কিছুই জানতাম না। আমার বুকটা মোচড় দিয়ে উঠল। আমি আর কথা বাড়ালাম না। সেদিন দুপুরে হঠাৎ কলিং বেল বেজে উঠল। দরজা খুলতে দেখি রাধিকার মা, মিসেস সেন। চকচকে শাড়ি, ঠোঁটে গাঢ় লিপস্টিক, চোখে বিরক্তি। তিনি ঘরে ঢুকে বললেন, অর্জুন কোথায়? আমি শান্ত গলায় বললাম, অফিসে গেছে। তিনি ঠান্ডা চোখে আমাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখে নিলেন। ভালোই নাটক করেছেন। আমি স্তব্ধ হয়ে গেলাম। তিনি সোফায় বসে ব্যাগটা ছড়ে রেখে বললেন, আমার মেয়ের সংসার ভাঙতে আপনার একটু খারাপ লাগছে না? আমি ধীরে বললাম, সংসার আমি ভাঙিনি। তিনি হেসে উঠলেন, ও প্লিজ, বৃদ্ধ মানুষদের এই একটা সমস্যা, সবাইকে গ্লাইড ফিল করাতে ওস্তাদ। আমি চুপ করে রইলাম, কারণ কিছু মানুষকে সত্যি বোঝানো যায় না। তিনি আরও কাছে ঝুঁকে বললেন, শুনুন, আমার মেয়ে ভুল করেছে মানছি, কিন্তু আপনি কি চান, ওদের ডিভোর্স হোক? আমি ধীরে বললাম, আমি শুধু চাই আমার ছেলে শান্তিতে থাকুক। তিনি চোখ শুরু করলেন, মানে আপনি চান আমার মেয়ে চলে যাক? আমি এবার দৃঢ় গলায় বললাম, আপনার মেয়ে যা করেছে সেটা কোনো মানুষ কারো সঙ্গে করে না। মিসেস সেনের মুখ শক্ত হয়ে গেল। আপনি ভাবছেন ভিডিও আছে বলে সব প্রমাণ হয়ে গেছে? আমি কিছু বললাম না। তিনি হঠাৎ নিচু গলায় বললেন, ভিডিও অনেক কিছু দেখায় না। আমার বুক ধক করে উঠল। মানে? তিনি ঠোঁট বাঁকিয়ে বললেন, আপনি কি ভাবছেন অর্জুন জানে না আপনি কত ম্যানিপুলেটিভ? আমি স্তব্ধ। তিনি দাঁড়িয়ে ব্যাগ তুলে নিলেন, দরজার দিকে হাঁটতে হাঁটতে বললেন, একটা কথা মনে রাখবেন, মায়েরা অনেক সময় ছেলেদের জীবন নিজের অজান্তেই ধ্বংস করে দেয়। দরজা বন্ধ হয়ে গেল। আমি ধীরে সোফায় বসে পড়লাম। কেন জানি বুকের ভেতর কাঁপছিল, কারণ তার কথাগুলো মিথ্যে হলেও একটা জায়গায় গিয়ে আঘাত করেছিল। আমি কি সত্যি অর্জুনের জীবনের বোঝা হয়ে গেছি? সেদিন রাতে অর্জুন ফিরতে আমি বললাম, বেটা, আমি ভাবছি আবার পুরনো ফ্ল্যাটে ফিরে যাব। অর্জুন যেন বিদ্যুৎ খেয়ে উঠল। কি? আমি এখন অনেকটা ভালো আছি। না। তার গলায় এমন কঠোরতা ছিল যে আমি চুপ করে গেলাম। সে ধীরে এসে আমার সামনে বসে বলল, তুমি কোথাও যাবে না। আমি কষ্টের হাসি দিলাম। তোর জীবনটা আবার ঠিক হয়ে যাক, সেটাই চাই। অর্জুন কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, তারপর খুব আস্তে বলল, মা, তুমি জানো আমি ছোটবেলায় সবচেয়ে বেশি কি ভয় পেতাম? আমি মাথা নাড়লাম। সে মৃদু হেসে বলল, একদিন ঘুম থেকে উঠে দেখব তুমি নেই। আমার চোখ ভিজে উঠল। অর্জুন আমার হাত ধরে বলল, এখনো সে ভয়টাই পায়। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। আর অনেক বছর পর ছেলে আবার ছোটবেলার মতো আমার কাঁধে মাথা রেখে কেঁদে ফেলল। পরের কয়েকদিন রাধিকার কোনো খবর ছিল না। অর্জুনও তার কথা তুলল না। কিন্তু আমি বুঝতাম তার ভেতরে যুদ্ধ চলছে। একদিকে রাগ, অন্যদিকে ভালোবাসার ভাঙা স্মৃতি। এক রাতে আমি পানি খেতে উঠে দেখি অর্জুন ডাইনিং টেবিলে বসে আছে। ঘরের সব লাইট বন্ধ, শুধু ফ্রিজের হালকা আলো তার মুখে পড়ছে। তার সামনে একটা ফটো অ্যালবাম খোলা। আমি ধীরে কাছে গেলাম, দেখলাম ওদের বিয়ের ছবি, রাধিকার হাসি মুখ, অর্জুনের চোখ ভরা স্বপ্ন। আমার বুকটা হঠাৎ ভারী হয়ে গেল। আমি আস্তে বললাম, ঘুমাসনি? সে অ্যালবাম বন্ধ করে ফেলল। ঘুম আসছে না। আমি চুপচাপ তার সামনে বসে পড়লাম। কিছুক্ষণ পর বললাম, মানুষ সবসময় খারাপ হয় না বেটা, কখনো কখনো পরিস্থিতি মানুষকে বদলে দেয়। অর্জুন দীর্ঘশ্বাস ফেলল। তুমি এখনও ওকে ডিফেন্ড করছো? আমি মাথা নিচু করলাম। আমি শুধু চাই না পরে তোর আফসোস হোক। সে হঠাৎ প্রশ্ন করল, তুমি কি ওকে ক্ষমা করে দিয়েছ? প্রশ্নটা শুনে আমি থেমে গেলাম। ক্ষমা? আমি কি সত্যি পেরেছি? মাথার উপর সেই নোংরা পানির অনুভূতি এখনো যেন শরীরে লেগে আছে।
তবু আমি ধীরে বললাম, রাগ ধরে রাখলে মন ভারী হয়ে যায়। অর্জুন কিছু বলল না। ঠিক তখনই তার ফোন বেজে উঠল। স্ক্রিনে নাম ভেসে উঠল, রাধিকা কলিং। অর্জুন কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে ফোনটা ধরল। ওপাশ থেকে কাঁদতে থাকা গলা, অর্জুন প্লিজ একবার দেখা করো। অর্জুন ঠান্ডা গলায় বলল, কেন? আমি আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। সে কিছুক্ষণ চুপ থেকে বলল, ঠিক আছে, কাল। ফোন কেটে গেল। আমি ধীরে বললাম, যা, কথা শুনে আয়। অর্জুন ক্লান্ত চোখে তাকালো। আর যদি সব মিথ্যে হয়? আমি মৃদু গলায় বললাম, তাহলে অন্তত তোর মনে প্রশ্নটা বাকি থাকবে না। পরদিন বিকেলে অর্জুন বেরিয়ে গেল। আমি সারাদিন অস্থির হয়ে বসে রইলাম। সন্ধ্যা পেরিয়ে রাত হলো। অবশেষে দরজা খুলল। অর্জুন ঢুকল। তার মুখ অদ্ভুত ফ্যাকাশে, চোখ দুটো কেমন ফাঁকা। আমার বুক ধক করে উঠল। কি হয়েছে বেটা? সে কোনো উত্তর দিল না। ধীরে সে সোফায় বসে পড়ল। তারপর কাপা হাতে ফোনটা আমার দিকে বাড়িয়ে দিল। স্ক্রিনে একটা ভিডিও পাউস্ট অবস্থায়। আমি অবাক হয়ে তাকালাম। ভিডিওতে দেখা যাচ্ছে আমি আমি রান্নাঘরে দাঁড়িয়ে রাধিকাকে কিছু বলছি। তারপর ভিডিও হঠাৎ কাট হয়ে যাচ্ছে। অর্জুন ফিসফিস করে বলল, রাধিকা বলছে তুমি নাকি ইচ্ছে করে ওকে প্রভোগ করতে। আমি হতভম্ব হয়ে গেলাম। কি? সে চোখ বন্ধ করল। ও বলেছে পুরো ভিডিওটা নাকি এডিট। আমার বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল, কারণ আমি হঠাৎ বুঝলাম রাধিকা এত সহজে হার মানার মেয়ে না। আমি ফোনটা হাতে নিয়ে স্থির হয়ে বসে রইলাম। ভিডিওতে সত্যি আমাকে রাগী দেখাচ্ছিল। ক্লিপটা এমন জায়গা থেকে শুরু হয়েছে যেখানে আমি বলছি, তুমি কখনোই সংসার সামলাতে পারবে না। তারপর ভিডিও কেটে গেছে। কেউ যদি পুরো ঘটনা না জানে তাহলে সত্যিই মনে হবে আমি ঝগড়া শুরু করেছি। আমি ধীরে ফোনটা নামালাম। আমি এটা বলেছিলাম, কিন্তু তার আগে কি হয়েছিল সেটা তো নেই। অর্জুন দুহাতে মুখ ঢেকে বসেছিল। সে ক্লান্ত গলায় বলল, আমি জানি না কাকে বিশ্বাস করব। এই কথাটা শুনে বুকটা কেঁপে উঠল, কারণ এত কিছুর পরেও সন্দেহ ঢুকে গেছে। আমি শান্ত গলায় বললাম, তুই যদি আমাকে বিশ্বাস না করিস তবু আমি তোকে দোষ দেব না বেটা। মানুষ যখন দুই দিক থেকে টানা পড়ে তখন মাথা কাজ করে না। অর্জুন চোখ তুলে তাকালো। তার চোখ ভিজে। মা, আমি শুধু সত্যিটা জানতে চাই। আমি ধীরে মাথা নাড়লাম। তাহলে পুরো সত্যিটা দেখ। আমি উঠে নিজের ঘরে গেলাম। ড্রয়ারের ভেতর থেকে একটা পুরনো ফোন বের করলাম। অর্জুন অবাক হয়ে তাকালো। আমি আস্তে বললাম, আমি অনেকদিন কিছু বলিনি, কিন্তু একদিন ভয় পেয়েছিলাম, তাই রেকর্ড করা শুরু করি। তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। আমি ফোনটা চালু করলাম। ভিডিও চলতে শুরু করলো। রাধিকার কণ্ঠ স্পষ্ট শোনা গেল। অর্জুনকে কিছু বললে তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেব। আরেকটা ক্লিপ, সে আমার ওষুধ লুকিয়ে রাখছে। আরেকটা, তার মা ফোনে বলছে বুড়িদের বেশি মাথায় তুললে এইভাবেই ঘাড়ে চেপে বসে। অর্জুন নিঃশ্বাস নিতে ভুলে গেল যেন। শেষ ভিডিওটা চলল। সেটা সেই দিনের পুরো ঘটনা, শুরু থেকে শেষ পর্যন্ত। আমি চুপচাপ মেঝে মুছি। রাধিকা আমাকে অপমান করেছে, তারপর নোংরা পানি ঢালছে। ভিডিও শেষ হতেই ঘর নিস্তব্ধ হয়ে গেল। অর্জুন স্থির চোখে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে তার কাঁধ কাঁপতে শুরু করলো। আমি ভয় পেয়ে বললাম, বেটা। হঠাৎ সে শিশুর মতো কেঁদে উঠল। আমি এত অন্ধ ছিলাম কিভাবে মা? আমি দ্রুত তার পাশে গিয়ে বসলাম। সে মাথা নিচু করে কাঁদতে কাঁদতে বলল, তুমি একা এত কিছু সহ্য করলে, আর আমি কিছুই বুঝলাম না। আমি তার মাথায় হাত বুলিয়ে দিলাম। সব সন্তান সবসময় সব বুঝতে পারে না বেটা। সে চোখ মুছে বলল, এবার আর কিছু বাকি নেই। তার গলায় এমন দৃঢ়তা ছিল যা আগে কখনো শুনিনি। পরদিন সকালে অর্জুন আইনজীবীর সঙ্গে দেখা করতে গেল। আর আমি বারান্দায় বসে অনেকক্ষণ আকাশের দিকে তাকিয়ে রইলাম। মনে হচ্ছিল একটা দীর্ঘ দুঃস্বপ্ন শেষ হতে চলেছে। কিন্তু আমি জানতাম না, সবচেয়ে বড় ঝড় এখনো বাকি। দুপুরের দিকে দরজায় বেল বেজে উঠল। আমি ভেবেছিলাম অর্জুন ফিরে এসেছে, কিন্তু দরজা খুলতে দেখি রাধিকা। তার চোখ ফুলে আছে, চুল এলোমেলো, হাতে একটা ফাইল। সে আমাকে দেখে কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর ধীরে বলল, অর্জুন আছে? আমি মাথা নাড়লাম। না। সে ভেতরে ঢুকল। আজ প্রথমবার তার মুখে সে আগের অহংকারটা ছিল না, বরং ভয় ছিল। সে সোফায় বসে ফাইলটা শক্ত করে ধরে বলল, আমি তোমার সঙ্গে কথা বলতে এসেছি। আমি শান্তভাবে দাঁড়িয়ে রইলাম। রাধিকা কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, আমি জানি, আমি যা করেছি তার ক্ষমা নেই। আমি কিছু বললাম না। সে মাথা নিচু করল। আমি ছোটবেলা থেকেই আমার মাকে দেখেছি দাদির সঙ্গে খারাপ ব্যবহার করতে। তখন মনে হতো এটাই স্বাভাবিক। তার গলা কেঁপে উঠল। তারপর যখন এই বাড়িতে এলাম আমি ভয় পেতে শুরু করলাম। কিসের ভয়? সে ধীরে বলল, অর্জুন তোমাকে বেশি ভালোবাসে। আমি স্তব্ধ হয়ে গেলাম। সে চোখ মুছে বলল, শুনতে পাগলামি লাগছে জানি,
কিন্তু আমি সব সময় মনে করতাম তুমি থাকলে আমি দ্বিতীয় হয়ে যাব। আমার বুকের ভেতর হালকা ব্যথা উঠল, কারণ এত বড় অন্যায়ের পেছনে কারণটা কত ছোট, ভালোবাসা হারানোর ভয়। রাধিকা ফাইলটা আমার দিকে বাড়িয়ে দিল। এগুলো ডিভোর্স পেপার। আমি চমকে উঠলাম। সে ফিসফিস করে বলল, অর্জুন আমাকে পাঠিয়েছে। আমার বুক ভারী হয়ে গেল। রাধিকা এবার কাঁদতে কাঁদতে বলল, আমি ওকে হারাতে চাই না। আমি ধীরে বললাম, তাহলে তুমি আমাকে কেন হারিয়ে দিতে চেয়েছিলে? সে কোনো উত্তর দিতে পারল না। ঠিক তখনই দরজা খুলে অর্জুন ঢুকল। রাধিকাকে দেখে থেমে গেল। তার চোখ ঠান্ডা। তুমি এখানে কেন? রাধিকা উঠে দাঁড়ালো। অর্জুন প্লিজ, একবার আমার কথা শোনো। সব শুনেছি। সে ফাইলটা টেবিলে ছুঁড়ে দিল। সাইন করে দাও। রাধিকা কাঁপতে লাগলো। তুমি সত্যি আমাকে ছেড়ে দেবে? অর্জুন ধীরে বলল, যেদিন তুমি আমার মায়ের মাথায় নোংরা পানি ঢেলেছিলে, সেদিনই তুমি আমাকে হারিয়েছ। রাধিকা ভেঙে পড়ল। সে হাঁটু গেড়ে বসে কাঁদতে লাগলো। আমি ভুল করেছি। আমি বদলে যাব। অর্জুন চোখ বন্ধ করল। কয়েক সেকেন্ড পুরো ঘর নিস্তব্ধ। তারপর সে খুব আস্তে বলল, কিছু ভুল মানুষকে বদলে দেয়, আর কিছু ভুল সবকিছু শেষ করে দেয়। রাধিকা নিঃশব্দে কাঁদতে লাগলো। আমি তাকিয়ে রইলাম। একসময় এই মেয়েটাকে আমি নিজের মেয়ের মতোই ভেবেছিলাম। আজ সে আমার সামনে ভেঙে পড়েছে। কিন্তু ভাঙা কাজ জোড়া লাগলেও দাগ থেকে যায়। 6 মাস পর, শীতের নরম সকাল। বারান্দায় বসে আমি গাছে পানি দিচ্ছিলাম। কোমরের ব্যথা অনেকটাই কমে গেছে। অর্জুন এখন আগের চেয়ে বেশি হাসে। তবে তার হাসির ভেতর একটা পরিণত নীরবতায় এসে গেছে। ডিভোর্সটা শেষ হয়ে গেছে 3 মাস আগে। রাধিকা আর কোনো ঝামেলা করেনি। শুধু শেষবার আদালতের বাইরে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়েছিল। তার চোখে তখন রাগ ছিল না, শুধু গভীর অনুতাপ। আমি তাকে ক্ষমা করেছি কিনা আজও জানি না, কিন্তু ঘৃণাও আর নেই। কারণ বয়স মানুষকে একটা জিনিস শেখায়, ঘৃণা ধরে রাখলে নিজের মনটাই পড়ে যায়। সেদিন সকালে অর্জুন 2 কাপ চা নিয়ে বারান্দায় এলো। একটা কাপ আমার হাতে দিয়ে মৃদু হেসে বলল, চা বেশি গরম না তো? আমি হেসে ফেলাম। এখনো মনে আছে? সে লজ্জা পেল, কারণ ছোটবেলায় সে সবসময় এত গরম চা বানাতো যে আমার জিভ পড়ে যেত। আমরা দুজন নীরবে চা খেতে লাগলাম। হঠাৎ সে বলল, মা, একটা কথা বলবো? বল। সে কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে থেকে বলল, আমি আবার নতুন করে শুরু করতে চাই। আমি শান্ত গলায় বললাম, জীবন সবসময় দ্বিতীয় সুযোগ দেয় বেটা। সে আমার দিকে তাকালো। কিন্তু এবার একটা প্রতিজ্ঞা করেছি। কি প্রতিজ্ঞা? সে ধীরে আমার হাত ধরল। যে মানুষটা আমাকে পৃথিবীতে এনেছে, তাকে আর কখনো একা কাঁদতে দেব না। আমার চোখ ভিজে উঠল। দূরের সকালের রোদ ধীরে ধীরে বারান্দায় এসে পড়ছিল। আমি মনে মনে ভাবলাম, মা হওয়া মানে শুধু সন্তান জন্ম দেওয়া না। মা হওয়া মানে নিজের কষ্ট লুকিয়ে সন্তানের হাসি বাঁচিয়ে রাখা। আর সত্যিকারের সন্তান হওয়া মানে একদিন সেই নীরব কষ্টগুলো দেখতে শেখা। সমাপ্ত।